ফাইল নির্ভর হয়ে দেশ চালানো যায় না মন্তব্য তারেক রহমানের। বললেন, সরকারের সঙ্গে জনগণের যোগাযোগ নেই। ইশরাক বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ আপিল বিভাগের। নগর ভবনে আজও সমর্থকদের বিক্ষোভ। উপকূল পার হচ্ছে নিম্নচাপ, কয়েক ফুট জোয়ারে বহু এলাকা প্লাবিত। মহেশখালীতে পানিতে ডুবে কৃষকের মৃত্যু। চক্ষু বিজ্ঞানে ভুতুরে অবস্থা, আজও আসেননি ডাক্তার নার্স। জুলাইয়ে আহত ৬৫ জন ছাড়া হাসপাতাল ছেড়েছে সব রোগী। অন্তর্বর্তী সরকারের সাথে জনগণের সরাসরি যোগাযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই যোগাযোগ ছাড়া ফাইল নির্ভর হয়ে সকল সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা, সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। পাশাপাশি লিভ টু আপিল নিষ্পত্তি করেছেন সর্বোচ্চ আদালত। এর ফলে মেয়র হিসাবে শপথ নিতে কোনো বাধা নেই দাবি ইশরাকের আইনজীবীর। তবে রিটকারের আইনজীবী বলছেন, আইনিভাবে শপথ নেয়ার সুযোগ আর নেই। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মামলা করে চলতি বছরের ২৭ মার্চ রায় পান বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সেই রায়ের প্রেক্ষিতে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে গেজেট হওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ পড়ানোর উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে ১৩ মে হাইকোর্টে রিট করা হয়। পরে শুনানি শেষে ২২ মে রিট খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করে আপিল বিভাগ। ইশরাকের ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেন। ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন আদালতের, উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয়ে সম্পূর্ণ স্বাধীন। সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। আদালতের এই আদেশের পর শপথ না পড়ানো হবে আদালত অবমাননা। সরকার শপথ পড়াতে বাধ্য বলেও দাবি করেন ইশরাকের আইনজীবী। অবজারভেশন দিয়েছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে। সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয়তা এসে এটা জনসমক্ষে চলে আসবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। হ্যাঁ, ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে। আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব। এদিকে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে বৃহস্পতিবারও নগর ভবনের ভেতরে আন্দোলন করেন তার সমর্থকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, তা আজও বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেন, সবার জন্য যে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়ন করে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় ভিডিও বার্তায় এই মন্তব্য করেন খালেদা জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা
আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। আগামী 5 বছর বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান। এ বিষয়ে টোকিওতে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। এতে আরও বলা হয়, বাংলাদেশিদের জন্য ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান। সে ব্যাপারে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সের শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান, অন্তর্বর্তী সরকার জাপানে কর্মসংস্থান তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করছে। এ সময় এনবিসিসির চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, বাংলাদেশ থেকে দক্ষ ও মেধাবী শ্রমশক্তির জন্য জাপানও উৎসাহী। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে সেটি। তবে এর প্রভাবে এখনও উপকূলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। এদিকে নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি 3 থেকে 5 ফুট উচ্চতায় ওঠায় নোয়াখালী, কুয়াকাটা, ভোলা ও লক্ষ্মীপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। আর মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে এক কৃষক মারা গেছেন। উত্তাল বঙ্গোপসাগর, তীরে আছড়ে পড়ছে ঢেউ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী। কুয়াকাটায় উত্তাল সাগর আর জোয়ারের পানিতে ডুবে গেছে অনেক এলাকা। এমন অবস্থায় মাছ ধরা ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলের কাছে। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপের নিচু এলাকা। লক্ষ্মীপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে কমলনগর উপজেলার চরমার্টিনে রাস্তা ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। 30 থেকে 40 হাজার মানুষ আছে, সব মানে বন্যায় ডুবে যাবে এই বেড়িবাঁধ। যদি বেড়িবাঁধ না হয়, এখন অতি তাড়াতাড়ি এখন একটা ব্যবস্থা নেওয়া উচিত। এখানে আরেক ব্লক ফেলানো উচিত, এখানে আরো বস্তা দেওয়া উচিত। ভোলায় জোয়ারের পানি 4 থেকে 5 ফুট উচ্চতা বেড়েছে। এতে ঢালচর, কলাতলির চর, কাজির চরে প্লাবিত হয়েছে অনেক এলাকা। কক্সবাজারে ঝড়ো হাওয়ার সাথে জোয়ারের পানিতে উত্তাল সাগর। এতে মহেশখালী ও কুতুবদিয়ায় কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। মহেশখালীতে জোয়ারের পানিতে মারা গেছেন কৃষক দানু মিয়া। বৈরী আবহাওয়ায় বরিশাল নৌবন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠি ও পিরোজপুরে পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমরা যাইতে পারতেছি না, কারণ আকাশের অবস্থা তো খুব খারাপ। নদীপথেই একমাত্র চলাচলের রাস্তা লঞ্চ, আর হচ্ছে স্পিড বোট, কিন্তু কোনোটাই চলতেছে না, এই জন্য ভোগান্তির মধ্যে আছি। এদিকে ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভুতুরে অবস্থা বিরাজ করছে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের সেবা। হাসপাতালে আসেননি কোনো নার্স, চিকিৎসক ও কর্মচারী। শুধু জুলাই অভ্যুত্থানে আহত 65 জন ছাড়া অন্য রোগীরাও হাসপাতাল ছেড়েছেন। আর চিকিৎসা নিতে এসে ফিরে গেছেন অসংখ্য রোগী। বুধবার সকাল 11টার দিকে জুলাই আন্দোলনের আহত রোগীসহ বহির্বিভাগের রোগী ও স্বজনদের সাথে হাসপাতাল কর্মচারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়, যা ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। 1 ঘন্টারও বেশি সময় মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়ায় হাসপাতাল পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয় সেনাবাহিনী। এরপরও আন্দোলন অব্যাহত রাখে জুলাইয়ের আহতরা। বুধবার সন্ধ্যায় দফায় দফায় বৈঠকের পর কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় বন্ধ রয়েছে মূল গেট। নিরাপত্তার শঙ্কায় চিকিৎসক, নার্স সহ হাসপাতাল কর্মচারীরা যোগ দেয়নি কাজে। আজকে সকাল থেকে লোক আইছে, অনেক লোকই আইছে, আয়া ফেরত গেছে। খোলা নাই, এই কারণে ডাক্তার দোকান নাই। তাহলে বেটারা কি করবে এখানে এই বৃষ্টির ভিতরে? তাই সেই কারণে গেছে গা। না, স্টাফও নাই, কেউই নাই, তো খালি আছে আনসার আছে। রোগীরা যারা আসছে ওরা মানে আইসা এসে ফেরত গেছে, যারা জানে না ওরা আসছে আইসা ফেরত গেছে, কিন্তু ভিতরের পরিস্থিতি জানি না, বলতে পারি না। আমি মানে সকালে আমরা দোকান খোলা ছিল না, আমরা ঘন্টাকে নিয়ে খুলছি। আন্দোলনে আহত রোগীরা হাসপাতালের ভেতরে অবস্থান নিলেও হাসপাতাল কর্মচারীরা না আসায় ক্যান্টিনও ছিল বন্ধ। খাবার ও প্রয়োজনীয় জিনিস না পাওয়ায়
কষ্টে রয়েছে ৯ মাস ধরে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহতরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাহিদার তথ্য যাচাইয়ের কারণে এবার কমে গেছে অপ্রয়োজনীয় 4 কোটি বই ছাপার কাজ। এর ফলে সরকারের সাশ্রয় হচ্ছে প্রায় 200 কোটি টাকা। বেশি বই ছাপানোর চাহিদা দিয়ে বেশি মুনাফা হাতানোয় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছেন শিক্ষা গবেষকেরা। বিগত বছরগুলোতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বইয়ের চাহিদা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অসাধু শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশেই এই বাড়তি চাহিদা। বইয়ের বাড়তি চাহিদার বিষয়ে এবার কঠোর অবস্থানে এনসিটিবি। 32টি ভ্রাম্যমাণ দল গঠন করে সরেজমিন তথ্য যাচাই হয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে হাজিরা খাতা ও সরবরাহ করা বইয়ের হিসাব মিলিয়ে বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। অপ্রয়োজনীয় চাহিদা বাদ দেয়ায় কমে গেছে প্রায় 4 কোটি বই ছাপানোর কাজ। আমরা তো নিজে অ্যাপস ব্যবহার করে আমরা কালেক্ট করেছি ডেটাগুলি। আমরা বোর্ডের কাছ থেকে ডেটাগুলি নিয়ে এসেছিলাম, ক্রস চেকিং করে ওখানে কিছু কমিয়েছি। আমরা নির্দেশনা দিয়েছিলাম ফিল্ড পর্যায়ে কড়াকড়িভাবে যে কোনোভাবে যেন বেশি না আসে বই। এনসিটিভির তথ্য অনুযায়ী চলতি বছরের জন্য 40 কোটি 12 লাখ বই ছাপানো হয়। এর মধ্যে গত বছর নতুন শিক্ষাক্রম বাদ দেয়ায় 10ম শ্রেণীর জন্য ছাপাতে হয়েছে 5 কোটি বই, যা আগামী শিক্ষাবর্ষের জন্য এবার ছাপাতে হবে না। জুনের মধ্যে আমাদের সমস্ত প্যাকেজ আপলোড হয়ে যাবে এবং আমরা বাই লাস্ট পার্ট অফ মিড পার্ট অফ নভেম্বর আমরা বইগুলি আমাদের নির্দিষ্ট যে পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলি পৌঁছার টার্গেটেই কাজ করে যাচ্ছে। শিক্ষা গবেষকরা বলছেন, বিগত বছরে অতিরিক্ত চাহিদা দেওয়ার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে, কেননা তাদের কারণে কোটি কোটি টাকার অপচয় হয়েছে। সাধারণত এরকম মানে বেশি চাহিদা দিয়ে পেজ মালিক, তারপরে মাঠ পর্যায়ের কর্মকর্তা, তারপরে অন্যান্যরা মিলে এই টাকার এই নাম্বারটা কিন্তু একজ্যাক্ট নাম্বার না। এরা এই যে বাড়তি টাকাটা যে থাকে এরা কিন্তু এরা এক ধরনের ভাগ বাটোয়ারা করে না। এখানে যেই জায়গাটা উচিত হলো সেটা হলো যে এনসিটিভি এটা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে। আগামী বছরের বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকসই গণতান্ত্রিক পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। সংস্কারের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সিডপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। ডক্টর আলী রিয়াজ মনে করেন, এই পরিবর্তনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে। জনগণের সম্মিলিত লক্ষ্য, আদর্শ এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক দিক নির্দেশনা নিয়ে সেমিনারের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন, যার মূল প্রতিপাদ্য জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা। সেমিনারে নাগরিক সমাজের সদস্যরা রাষ্ট্র গঠনে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের দাবি জানান। পরাজয়কে মেনে নেওয়ার যে সাংস্কৃতিক যোগ্যতা, যে কালচারাল স্ট্যান্ডার্ড, সেটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর নেই। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্রের টেকসই উন্নয়ন কেবল গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কার করে নয়, বরং সকলের সম্মিলিত অংশগ্রহণ ও ধাপে ধাপে অগ্রগতির মাধ্যমেই সম্ভব। এই রাষ্ট্রের চুক্তি হচ্ছে নাগরিকদের সাথে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, একদিনে যাওয়া যাবে না। বিভিন্নভাবে আমরা পথ হারিয়েছি, তার বহুবিধ কারণ হচ্ছে, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু আমাদেরকে দৃঢ়তার সাথে বাংলাদেশের নাগরিকদের দৃঢ়তার সাথে এই জায়গাটায় থাকতে হবে। গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিমূলক চেতনা ধারণ করার পাশাপাশি রাষ্ট্রীয় আমলাতন্ত্রেও সংস্কার প্রয়োজন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমলাতন্ত্রে যতদিন পর্যন্ত ইতিবাচক পরিবর্তন না হবে, যতদিন পর্যন্ত আমলাতন্ত্র প্রতিটা ধরে ধরে প্রতিটা সুপারিশমালাকে তারা নিজের মতো করে তাদের সুবিধা হচ্ছে কি হচ্ছে না সেটার উপরে নির্ভর করে তারা অগ্রসর হবে বা বাধা দেবে, ততদিন পর্যন্ত আমরা বাস্তব সংস্কার করতে পারবো না। সরকার প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে প্রস্তুত, তবে এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও দায়িত্বশীলতার কথা উঠে আসে বক্তাদের কণ্ঠে। হলফনামাগুলো এখনই তারা পূরণ করার এই প্রচেষ্টাটা শুরু করা, এই কাজগুলো করলে একের সাথে আমরা নাগরিক সমাজ যদি জেগে উঠি,
আমরা যদি সোচ্চার ভূমিকা পালন করি তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। সম্মিলিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নেও রাজনৈতিক দলের ভূমিকাই গুরুত্বপূর্ণ বলে জানান বক্তারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 জুন বাজারে আসছে 20, 50 ও 1000 টাকার নতুন নকশার নোট। চাহিদা মাথায় রেখে ঈদের আগেই বাজারে আসছে এসব নতুন নোট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ছাড়া হবে। ঈদ এলেই চাহিদা বাড়ে নতুন নোটের। চলতি বছর ঈদুল ফিতরে বিভিন্ন জটিলতায় নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। তাই এবার চাহিদা মাথায় রেখে আসছে কোরবানি ঈদের আগেই বাজারে আসছে নতুন নকশার 3টি নোট। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নকশা ও সিরিজের 1000, 50 ও 20 টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী 1 জুন থেকে বাজারে ছাড়া হবে। 20 টাকার নোটে 5 ধরনের, 50 টাকায় 8 ধরনের এবং 1000 টাকার নোটে 13 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। সরকার একই সময়ে সকল প্রকার নোট 2 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত 9 প্রকারের নোটই নতুন ডিজাইনের ছাড়ার উদ্যোগ নিয়েছে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং জব। সিকিউরিটির ব্যাপারে তো তারা কোনো ছাড় দিবে না। হ্যাঁ, মানে সিকিউরিটি অবশ্যই পর্যাপ্ত সিকিউরিটি থাকবে, পূর্বে যা যা ছিল তাই থাকবে। নতুন 1000 টাকার নোটে সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে জাতীয় সংসদ ভবনের চিত্র। 50 টাকার নোটে থাকছে আহসান মঞ্জিল এবং অপর পাশে জয়নুল আবেদিনের বিখ্যাত শিল্পকর্ম সংগ্রামের ছবি। 20 টাকার নোটের একপাশে কান্তজিউ মন্দির এবং অন্য পাশে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি থাকছে। নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ও পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1988 সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ এবং বর্তমানে 9টি দেশে 5818 জন বাংলাদেশি শান্তিরক্ষী হিসেবে কাজ করছেন, জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সবসময় জাতিসংঘের পাশে থাকবে বলেও জানান তিনি। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ করে তুলতে কাজ করছে সরকার। জাতিসংঘের ডাকে সাড়া দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় 37 বছর ধরে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, শান্তি মিশনে বাংলাদেশিদের আত্মত্যাগ ও অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জাতি। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। I'd like to inform you that Bangladesh reiterates our solid commitment to global peace by persistently responding to the call of the United Nations. শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারীদের প্রশংসা করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, জাতিসংঘের এই কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। পৃথিবীর সব দেশে শান্তি রক্ষার জন্য আমরা বদ্ধপরিত, সেটি সবচেয়ে বড়। মানে এটা অনেকটা নিজে হেডোনিস্টিক না, নিজেই ভোগ করলাম, নিজেই আনন্দ করলাম, এখানে না। আমাদের একটা যেটা আমরা বলি অ্যালট্রুইস্টিক মোটিভ, পরার্থপরতা, মানুষের জন্য ইচ্ছা করা। শান্তিরক্ষা মিশনে আহত 2 সদস্যকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে। এ সময় বিভিন্ন দেশের শান্তি রক্ষায় নিয়োজিত সদস্যদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন উপদেষ্টা। জাতিসংঘ শান্তি মিশনের শহীদ 168 জন সদস্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অতিথিরা। অকুতভয় এই বীর সৈনিকদের নিয়ে লেখা বইয়ের স্টলও ঘুরে দেখেন তারা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজও সিলেট দিনাজপুর সীমান্ত দিয়ে 34 জনকে পুশিন করেছে বিএসএফ। সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে 21 জনকে পুশিন করে বিএসএফ। ভোর 5টার দিকে উপজেলা নোয়াগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে 8 জন শিশু, 8 জন নারী ও 5 জন পুরুষ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বুধবার রাতে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করে বিএসএফ। তাদের মধ্যে 11 জন নারী ও 2 জন পুরুষ। এনায়েতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের তথ্য যাচাই বাছাই চলছে।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতের ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের শুনানি শেষ হয়েছে। 2 জুন রায় ঘোষণা করবে হাইকোর্ট। একই সাথে আরও 6 আসামির যাবজ্জীবনের আপিলেরও রায় হবে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের বেঞ্চ রায়ের এই দিন ধার্য করে। এর আগে শুনানিতে সিনহা হত্যায় কক্সবাজার আদালতের দেয়া রায় বহাল চান অ্যাটর্নি জেনারেল। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের একটি তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। পরে তার বোন আদালতে হত্যা মামলা দায়ের করেন। এবছরের 13 ডিসেম্বর 15 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় র্যাব। সেখানে সিনহা হত্যাকে পরিকল্পিত বলে উল্লেখ করা হয়। 2022 সালের 31 জানুয়ারি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির আদেশ দেয় কক্সবাজার আদালত। মেজর সিনহার জীবন দিয়ে আরো অনেকের জীবন রক্ষা করে গেছেন এই সমস্ত খুনিদের হাত থেকে। আমাদের প্রত্যাশা নিম্ন আদালতের রায় বহাল থাকবে, এটা আমরা প্রত্যাশা করি এবং সেই মর্মে আমরা সাবমিশন রেখেছি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার নবায়নযোগ্য শক্তির ওপর জোর দিচ্ছে, জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে 3 দিনের আন্তর্জাতিক প্রদর্শনী সেইফকনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, উন্নয়নের সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। এখন থেকেই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে হবে। দেশের সামগ্রিক শিল্প খাতের উন্নয়নে সঠিক অবকাঠামো নির্মাণ ও পানি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন সচিব। এজন্য সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও আন্তরিক হওয়ার তাগিদ দেন। প্রদর্শনীতে অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানির আধুনিক প্রযুক্তি তুলে ধরা হয়। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।